নমস্কার সবাইকে। পাকিস্তান অলরেডি টেনশনে পড়ে গেছে আমাদের ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামটা নিয়ে। রিসেন্টলি শুনেছিলেন হয়তো, আমাদের পিএম মোদি অ্যানাউন্স করেছিলেন আমাদের ভারত নিউক্লিয়ার প্রোগ্রামের দিক থেকে ম্যাসিভ একটা জিনিস অ্যাচিভ করে ফেলেছে। আমাদের ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের সেকেন্ড স্টেজটাকে কমপ্লিট করে ফেলেছে, যার ফলে আলটিমেটলি গিয়ে আমাদের ভারত নিজেদের দেশে যে থোরিয়ামের রিজার্ভটা রয়েছে সেগুলো থেকেই ইলেকট্রিসিটির জেনারেশনটা করতে পারবে, তা আবার দীর্ঘ 400 বছর ধরে। অন্য কোনো দেশের ওপরে এই নিউক্লিয়ার এনার্জি থেকে ইলেকট্রিসিটি জেনারেট করার ব্যাপারটা নিয়ে আমাদের ভারতকে আর কোনোভাবে নির্ভর করতে হবে না, যার ফলে ইউরেনিয়াম আমাদের ভারত যে অন্যান্য দেশের থেকে ইম্পোর্ট করছে সেটাকে আর কোনোভাবে করতে হবে না। আমাদের ভারত টোটালি বলতে গেলে সেলফ রিলায়েন্ট হয়ে যাবে এই নিউক্লিয়ার এনার্জির দিক থেকে। রিসেন্টলি এই ম্যাসিভ একটা অ্যাচিভমেন্ট করে ফেলেছিল আমাদের ভারত সেকেন্ড স্টেজটাকে কমপ্লিট করে। নাও এখন পাকিস্তান এই জিনিসটাকে নিয়ে টেনশনে পড়ে গেছে। পাকিস্তানে একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার রয়েছেন, বর্তমানে সে একজন নিউক্লিয়ার আর্মস কন্ট্রোল অ্যাডভাইজার, মানে পাকিস্তানের যে নিউক্লিয়ার প্রোগ্রামটা সেটাকে মোটামুটি ওভারসি করে। নাম হলো জাহির কাজমি। তার বক্তব্য হলো আমাদের ভারতের যে এই নিউক্লিয়ার প্রোগ্রামের সেকেন্ড স্টেজটা, মানে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরের প্রোগ্রামটা, সেটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তার ওভারসি এর আন্ডারে পড়ে না। ফলে ভারত কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেড কন্টিনিউয়াসলি এবার ইনক্রিজ করে যেতে পারবে, যার এফেক্টটা গিয়ে পড়বে সোজা পাকিস্তানের ওপরে। সাথে আবার আরও বেশ অনেক কিছুই বক্তব্য পুরোপুরি চেষ্টা করছে পুরো এই ওয়ার্ল্ডের সামনে দেখানোর যে আমাদের ভারতের এই নিউক্লিয়ার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি হলো পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রেই প্রবলেমেটিক, পাকিস্তানের ক্ষেত্রে প্রবলেমেটিক। সো আমাদের ভারতের এই নিউক্লিয়ার প্রোগ্রামটার দিকে নজর দেওয়া উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ভারত তো অ্যাকচুয়ালি সিভিলিয়ান ইউজের জন্য এই নিউক্লিয়ার প্রোগ্রামটাকে লঞ্চ করেছে। রিসেন্ট এই স্টেজ 2 এর ব্যাপারটাও সিভিলিয়ান পারপাসকে মাথায় রেখেই করা হয়েছে। তাহলে কি কারণে পাকিস্তান এরকম এই বিশাল পরিমাণে টেনশনে পড়ে গেছে? কেন পাকিস্তান বলছে যে আমাদের ভারত অ্যাকচুয়ালি এই স্টেজ 2টার মাধ্যমে নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যাটাকে ইনক্রিজ করে যাবে? চলুন সেই ব্যাপারটাকে ডিটেলসে জেনে নিন। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের ভারতের যে নিউক্লিয়ার প্রোগ্রামটা সেটা হলো টোটাল 3টে স্টেজের। প্রথমটা হলো ইউরেনিয়াম। ইউরেনিয়ামকে ইউজ করে ইলেকট্রিসিটি জেনারেট, যে পদ্ধতিটা হচ্ছে সবকটা দেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রেই ইউজ করা হয়। এই স্টেজে ইউজ হয় নেচারে যে ইউরেনিয়াম পাওয়া যায় দু ধরনের, ইউরেনিয়াম 235 আর ইউরেনিয়াম 238। প্রডিউস হয় এর মাধ্যমে প্লুটোনিয়াম 239, আর তার সাথে আবার বেশ খানিকটা ইউরেনিয়ামও আনইউজড থেকে যায়, ইউরেনিয়াম 238। আমাদের ভারতের ক্ষেত্রে স্টেজ 2টাতে এই প্লুটোনিয়াম 239 আর ইউরেনিয়াম 238 এই দুটোর মধ্যে আবার করে রিঅ্যাকশন ঘটানো হয়, যার ফলে আবার আরও বেশি পরিমাণে এনার্জি রিলিজ হয়, আর সেগুলো থেকে আবার ইভেনচুয়ালি গিয়ে ইলেকট্রিসিটি জেনারেশন করা হয়। এক্ষেত্রেও আবার রিলিজ হয় আবার করে সেই প্লুটোনিয়াম, কিন্তু যতটা পরিমাণে আগে প্লুটোনিয়াম ইউজ হয়েছিল তার থেকেও আবার আরও বেশি। মানে যতটা পরিমাণে প্রথমে নিউক্লিয়ার ফিউল ইউজ হয়েছিল এই সেকেন্ড স্টেজটাতে, তার থেকে আরও বেশি পরিমাণে নিউক্লিয়ার ফিউল প্রডিউস হয়। আমাদের ভারত ঠিক এই জিনিসটাকেই অ্যাচিভ করে ফেলেছে। আমাদের ভারতের যে তামিলনাড়ুতে কালপাক্কাম নিউক্লিয়ার ফ্যাসিলিটি রয়েছে সেইখানে। সাথে আবার এই স্টেজটাতে থোরিয়ামকে অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করা হয়, ফলে আবার রিলিজ হয় ইউরেনিয়াম 233। থার্ড স্টেজে আবার এই ইউরেনিয়াম 233 এর সাথে আবার আমাদের ভারতের যে ম্যাসিভ পরিমাণে থোরিয়ামের রিজার্ভ রয়েছে সেই থোরিয়াম দুটোর মধ্যে রিয়াকশন ঘটিয়ে আবার সেই এনার্জি, যার ফলে ইভেনচুয়ালি আবার গিয়ে ইলেকট্রিসিটি, যেখান থেকে আবার ফাইনালি গিয়ে আবার প্রডিউস হবে ইউরেনিয়াম 233। মানে ব্যাপারটা হলো এনার্জি তো নর্মাল প্রডিউস হচ্ছে, কিন্তু ইনপুট হচ্ছে ইউরেনিয়াম 233, সাথে আবার আউটপুটটাও কিন্তু সেই সেমই ইউরেনিয়াম 233। আউটপুট হওয়া ইউরেনিয়াম আবার সেই থোরিয়ামের সাথে ইউজ করা হবে, দিয়ে আবার সেই এনার্জি প্রডিউস, দিয়ে আবার সেই আউটপুটে গিয়ে ইউরেনিয়াম 233। মানে এই সাইকেলটা পুরো বারবার ধরে রিপিট হতে থাকবে, যার ফলে আলটিমেটলি কন্টিনিউয়াসলি আমাদের ভারতের এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো বাইরে থেকে অন্য কোনো দেশ থেকে ইউরেনিয়ামের ইনপুট ছাড়া ইলেকট্রিসিটি কন্টিনিউয়াসলি জেনারেট করে যেতে পারবে দীর্ঘ 400 বছর ধরে। আমাদের ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামটাই হচ্ছে ঠিক এই দিকেই। বর্তমানে স্টেজ 2টা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে, আর পাকিস্তানের প্রবলেমটা হলো এই স্টেজ 2টা নিয়েই। কারণ দেখুন, স্টেজ 2টাতে ইনপুট হচ্ছে প্লুটোনিয়াম, প্রডিউস হচ্ছে আবার আরও বেশি পরিমাণে প্লুটোনিয়াম, যেগুলোই অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ওয়ারহেডের ক্ষেত্রে ইউজ হয়। আমাদের ভারতের যে স্টেজ 2টা, সেক্ষেত্রে যে প্লুটোনিয়ামটা প্রডিউস হচ্ছে
সেক্ষেত্রে আবার দুটো ব্যাপার রয়েছে। প্রথমটা হলো 60 থেকে 70% মতন পিওর প্লুটোনিয়াম, যেটা আবার সেই স্টেজ 2টাতেই ইউজ হয়ে যাবে আরও বেশি পরিমাণে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য। বাট বেশ অনেকটাই কিন্তু আবার প্রডিউস হবে এই স্টেজ 2টাতেই 90 থেকে 96%-এর মতন পিওর প্লুটোনিয়াম, যেগুলো অ্যাকচুয়ালি স্টোর হবে, মানে স্টেজ 2টাতে আবার করে ইউজ হবে না। পুরো স্টক পাইল তৈরি হতে থাকবে আমাদের ভারতের কাছে। এস্টিমেশন অনুযায়ী আমাদের তামিলনাড়ুতে যে কালপাক্কাম ফ্যাসিলিটি, সেখানে প্রতি বছর 140 থেকে 150 কেজির মতন এই পিওর প্লুটোনিয়াম প্রডিউস হবে এই স্টেজ 2টার মাধ্যমে, যেগুলোকে অ্যাকচুয়ালি ওয়েপেন গ্রেড প্লুটোনিয়াম বলা হয়। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় জাপানে যে নিউক্লিয়ার বম্ব ইউজ করা হয়েছিল, ফ্যাটম্যান, নাগাসাকিতে যেটা গিয়ে ড্রপ হয়েছিল, সেটাতেও কিন্তু ইউজ হয়েছিল প্লুটোনিয়াম, যেটাতে আবার প্লুটোনিয়ামের পরিমাণটা ছিল মাত্র 6 থেকে 8 কেজির মতন। সেখানে দেখুন এখনকার যে মডার্ন নিউক্লিয়ার ওয়ারহেডগুলো, সেগুলোতে টোটাল অ্যাকচুয়ালি প্লুটোনিয়াম ইউজ হয় 2 থেকে 4 কেজির মতন, গড়ে ধরে নিন 3 কেজির মতন। সেখানে ভাবুন আমাদের ভারতের যে স্টেজ 2 এর নিউক্লিয়ার প্রোগ্রামটা, সেখান থেকে টোটাল অ্যানুয়ালি 150 কেজির মতন প্লুটোনিয়াম প্রডিউস হবে, পুরোপুরি আবার ওয়েপেন গ্রেড, মানে ক্যালকুলেট করলে দাঁড়াবে প্রায় বলতে গেলে 50টার মতন নিউক্লিয়ার ওয়ারহেড। পাকিস্তান ঠিক এই জিনিসটাকে নিয়েই টেনশনে পড়ে গেছে। মানে আমাদের ভারত কিন্তু চাইলেই খুব শীঘ্রই এই নিউক্লিয়ার ওয়ারহেডের স্টক পাইলটা বাড়িয়ে ফেলতে পারবে, আর কোনো দেশই কিন্তু অ্যাকচুয়ালি সেখানে আমাদের ভারতকে আটকাতে পারবে না। যদিও আমাদের ভারতের সেরকম কোনো প্রোগ্রাম না, বাট সেই অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই রয়েছে। IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, পুরো এই ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে সেসব দেশগুলোর নিউক্লিয়ার প্রোগ্রামগুলোকে ওভারসি করে। আমাদের ভারতের ক্ষেত্রেও সেই সেমই, কিন্তু ব্যাপারটা হলো আমাদের ভারত অ্যাকচুয়ালি US এর সাথে এগ্রিমেন্ট করেছিল 2008-এ শুধুমাত্র স্টেজ 1টা নিয়ে। মানে আমাদের ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের 3টে স্টেজ, তার মধ্যে শুধুমাত্র প্রথম স্টেজটা নিয়ে US এর সাথে এগ্রিমেন্ট হয়েছে 2008-এ, যে অনুযায়ী আমাদের ভারতের যে স্টেজ 2টা, মানে যে ক্ষেত্রে প্লুটোনিয়াম ইউজ করে আরও বেশি পরিমাণে প্লুটোনিয়াম প্রডিউস হচ্ছে, সেটা কিন্তু এই IAEA এর আন্ডারে না। ফলে আমাদের ভারত চাইলে যতটা ইচ্ছে স্টক পাইল বাড়িয়ে যেতে পারবে। আর এইসব কারণেই ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তান। ভাবছে যে সত্যি হয়তো আমাদের ভারত এবার নিজেদের নিউক্লিয়ার স্টক পাইলটাকে বাড়িয়ে ফেলবে। যদিও দেখুন সেটা সত্যি না, আমাদের ভারত অ্যাকচুয়ালি সিভিলিয়ান পারপাসের ওপরেই ফোকাস করবে, কারণ আমাদের ভারত হলো বেশ অনেকটাই দায়িত্ববান দেশ। এই যে স্টেজ 2টার মাধ্যমে ওয়েপন গ্রেড প্লুটোনিয়ামগুলো প্রডিউস হবে, সেগুলোকে আবার আমাদের ভারত সেই কিন্তু স্টেজ 2 এর জন্যই ইউজ করতে পারবে, অন্যান্য নতুন আবার আরও সব রিঅ্যাক্টর অ্যাকচুয়ালি তৈরি করে। তার সাথে আবার আমাদের ভারতের যে স্টেজ 3টা, সেক্ষেত্রে থোরিয়াম আর ইউরেনিয়াম যে ইউজ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি শুরুতে গিয়ে প্লুটোনিয়ামের দরকার হয়। সেক্ষেত্রেও এই হাইলি পিওর প্লুটোনিয়ামগুলো ইউজ হয়ে যাবে। তারপর আবার ধরুন এই প্লুটোনিয়ামের সাথে মিক্স করে দেওয়া হলো ইউরেনিয়াম, সেক্ষেত্রে আবার স্টেজ 1টাকে অন্যান্য সব নতুন রিঅ্যাক্টরে স্টার্ট করা যাবে, মানে নর্মাল ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম ইউজ করে ইলেকট্রিসিটি জেনারেট। মানে বুঝতে পারছেন পুরোপুরি সিভিলিয়ান পারপাসে ইউজ করার জন্য ভারত অ্যাকচুয়ালি ভেবে রেখেছে। আমাদের ভারতের লক্ষ্যটা হলো 2047-এর মধ্যে নিউক্লিয়ার এনার্জির মাধ্যমে টোটাল 100 গিগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করা। তারপর আবার দেখুন এই যে নিউক্লিয়ার স্টকপাইলটা তৈরি হবে প্লুটোনিয়ামের, সেগুলো দিয়ে আবার বিভিন্ন রকমের ডিপ স্পেস মিশন সেগুলোকে আবার রান করা যাবে, যার ফলে ফিউলও আবার কম ইউজ হবে স্পেস মিশনগুলোর ক্ষেত্রে। এরকম অনেক কিছুর ব্যাপারে অলরেডি ভেবে রেখেছে আমাদের ভারত।